দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনের সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে আজকের সংবাদের কিছু শিরোনাম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আজকের সংবাদগুলোর মধ্যে রয়েছে 21 পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশ অনেক বেশি শক্তিশালী এবং সৃজনশীল। আরেকটি সংবাদ হচ্ছে 17 বছর পর 27তম বিসিএসে নিয়োগবঞ্চিত 1137 জনের চাকরি ফেরতের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। উপাচার্য এবং উপোপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, লাল কার্ড প্রদর্শন। আরও একটি সংবাদ হচ্ছে যে বিএনপি নিত্যপণ্যের যে টানা নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং নির্বাচনের রোডম্যাপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এইসব বিষয় তুলে সারা দেশে কিন্তু জেলায় জেলায় সমাবেশ করছে। এবং বিএনপি মহাসচিব আজকে কুমিল্লায় সমাবেশ করেছেন এবং বলেছেন রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল বক্তব্য দিতে হবে যাতে ঐক্য বিনষ্ট না হয়। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে গতকাল রাতে মোহাম্মদপুর এলাকায় 2 জনের নিহতের ঘটনা ঘটেছে। অস্ত্রসহ আটক হয়েছে 5 জন। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ হয়তো সামনে আসবে এবং আরও অনেক কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। আজকে স্টুডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাইরে রয়েছেন মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাদের 2জনকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা নিশ্চয় সংবাদগুলো কিছুটা শুনেছি এবং আমরা জানি সমসাময়িক ইস্যুগুলো নিয়ে। বিশেষ করে এখন আইনশৃঙ্খলা বাহিনীর একটি অপারেশন চলছে, অপারেশন ডেভিল হান্ট। পাশাপাশি আমরা গত কয়েকদিনে বেশ কিছু আইনশৃঙ্খলার অবনতিপূর্ণ বেশ কিছু দৃশ্য দেখেছি। যেমন উত্তরে একটি ঘটনা, স্বামী স্ত্রী বলা হচ্ছিল যে একটা রিক্সা থেকে নেমে কোপানোর ঘটনা। তারপরে আমরা গতকালকে দেখেছি যে যৌথ বাহিনীর ঘটনা, 2 জন নিহত হয়েছে, যদিও তাদের উপরে গুলি করা হয়েছে, আইসপ্যাড থেকে বলা হয়েছে। তারপরেও আমরা নিহতের ঘটনাটা নিয়ে বিভিন্ন সুধী সমাজে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া দেখতে পেয়েছি যে নিহত হয়ে যাচ্ছে বা আইনের আওতায় না আনে নিহত হয়ে যাওয়ার ঘটনাটা। এবং প্রধান উপদেষ্টা তারপরেও কিন্তু আজকে 21 পদক দেওয়া হয়েছে বইমেলা, এবং বইমেলা চলছে। 21 পদক অনুষ্ঠানে তিনি বলেছেন যে আগের চেয়ে অনেক ভালো অবস্থায়, সৃজনশীল অবস্থায় দেশের রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব কিছু। আমি জনাব শহীদুল ইসলাম, আপনাকে যদি বলি যে প্রধান উপদেষ্টার সাথে অন্য সংবাদগুলো যেগুলো বললাম আগে, এটা কি সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সংলাপ প্রতিদিনের এই আয়োজনে। আপনার মাধ্যমে এনটিভির দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যেই কথাটি বললেন যে আজকে একটি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের সাথে যে সমসাময়িক যে কিছু বিষয়, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না বিষয়টা, তো আমি বলবো যে ওনার বক্তব্যটা সেটাই। তো ওনার বক্তব্যটা তো একদিক থেকে আমার কাছে যেটি মনে হয়েছে যে সামঞ্জস্যপূর্ণ বলতে, আমি যদি একেবারে আক্ষরিক অর্থে কথাটিকে ধরি তাহলে ভিন্নভাবে ব্যাখ্যা করা যায় কথাটিকে, এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। তো উনি অতীতের কিছু বিষয় থেকে বর্তমানের যে এখন যে বাস্তব পরিস্থিতি, সেই বিষয়টা হয়তো বোঝাতে চেয়েছেন। আমাদের এখন থেকে যদি 5ই আগস্টের আগের যেই বাংলাদেশ ছিল সেখান থেকে যদি আমরা আজকের বাংলাদেশকে বিচার করি, তাহলে তো বেশ খানিকটা সৃজনশীল পথে আগাচ্ছে এটি বলতে হবে। কারণ হচ্ছে যে একটা সময় ছিল, আমরা যেই দীর্ঘ 17 বছরে দেখেছি যে সেই সময় বাংলাদেশে মুখ খুলে মন খুলে কথা বলবার মতো অধিকার ছিল না। আমরা যারা সংবাদকর্মী ছিলাম, রাস্তায় আমরা যারা সংবাদ সংগ্রহ করতে যেতাম, আমাদের সহকর্মীরা, সেখানে তারা দেখা যেত যে নির্ভয় সংবাদ সংগ্রহের পরিবেশ ছিল না, সে সংবাদ প্রকাশের পরিবেশ ছিল না। এরপরে এদেশের রাজনৈতিক দলগুলো মাঠে কথা বলবার অধিকার ছিল না। এরপরে দাবি দেওয়া আদায়ের ব্যাপারে আমরা দেখেছি যে সরকারের বিপক্ষে গিয়ে কোনো দাবি দেওয়া আদায়ের জন্য কোনো পক্ষকে আমরা রাজপথে দেখিনি। দীর্ঘ 15-16 বছর পর্যন্ত আমরা দেখেছি কিছু দাবি নিয়ে রাজপথে নেমেছে, তারা স্লোগান দিয়েছে, সেই বিগত সরকারের, ফ্যাসিবাদী সরকারের পক্ষের লোক হিসেবে স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের জন্য তাদের মাঠে নামতে হয়েছে। এর সরকারের বিপক্ষে কোনো কথা গেলেই তারা আর মাঠে থাকতে পারতো না। সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে তো দেখবো যে না, সেই দিক থেকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন ঠিকই দিয়েছেন।
আর সমসাময়িক ইস্যুতে মানে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ 15 বছরের যে স্বৈর শাসনের কথা বলছেন, তার চেয়ে অনেকটা আমরা সেই দিক থেকে মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার অবস্থাটা তৈরি হয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়টা আসছি। তো যেই বিষয়টা আপনি আসলে বোঝাতে চাইছেন, বলতে চাইছেন, সেই বিষয়টায় যদি আমি আসি, হ্যাঁ, এই দীর্ঘ 17 বছর পরে একটি গণ অভ্যুত্থান বলেন, কেউ গণ বিপ্লব বলে এটাকে, একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে 2000 লোকের জীবন এবং 30,000 লোক আহত হওয়ার মধ্যে দিয়ে একটা বাংলাদেশ পরিবর্তন হয়েছে। সেই সময় আমরা দেখেছি যে এদেশের পুলিশ বাহিনী একেবারে ডিস্ট্রয় হয়ে গিয়েছে, সারা বাংলাদেশে কোথাও পুলিশ ফাংশনাল ছিল না। তো সেইখান থেকে আপনি যদি 2 মাসে 4 মাসে আইনশৃঙ্খলাকে ফিরিয়ে আনতে চান, এটি আসলে আমরা বলতে পারি, দাবিও করতে পারি, কিন্তু কাজটা কি অত সহজ? কাজটা অত সহজ না। যে বাহিনীটি একেবারেই ডিস্ট্রয় হয়ে গিয়েছে, আন্দোলনের সময় একেবারে অ্যাবলিস্টের মতো হয়ে গিয়েছে, কোনো জায়গায় কেউ ফাংশন করে না, কোনো কাজ করতে আসে না, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, সেখান থেকে আমার তো মনে হয় যে অনেক বড় ঘটনা ঘটবার কথা ছিল বাংলাদেশে, সেটা কি হয়েছে? আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে কুয়েটে তো এক ধরনের বিশৃঙ্খলা ছাত্রদের মধ্যে, আচ্ছা এটি হ্যাঁ ছাত্রদের মধ্যে একটি বিশৃঙ্খলা হয়েছে, সেটি নিয়ে আমরা দেখেছি। তো এই বিশৃঙ্খলাটি যারা করেছেন, আমি বলবো যে যারা এই ছাত্র সংগঠনগুলো যে কাজটি করেছেন, এটি যেই কাজগুলো হয়েছে এটি নিন্দনীয়, কিন্তু এখানে ওই ছাত্র সংগঠনের প্যারেন্ট অর্গানাইজেশন যারা আছে তাদের একটি বড় দায়িত্ব ছিল তাদের ছাত্র সংগঠনগুলোকে সঠিক ধারায় পরিচালিত করবার জন্য। এখন আমরা যদি দেখি যে ছাত্রলীগ, মানে নিষিদ্ধ ছাত্রলীগ যেই কাজটি করেছে, এখন ছাত্র সংগঠনগুলো একই কাজ করতে যায়, তাহলে তো সেটা প্রশ্ন দিতে হবে। একই ধারায় যদি করতে যায়, সে তো প্রশ্ন করবেই জনগণ। তো সেইখানে কিছু ঘটনা ঘটছে, আমার মনে হয় সেটি সমাধান হয়ে যাবে। আজকে যেমন বিএনপি মহাসচিবের একটি বক্তব্য কুমিল্লাতে আপনারা শুনেছেন, যে সেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দকে অত্যন্ত দায়িত্বশীল বক্তব্য দিতে হবে যাতে বিভেদ তৈরি না হয় দলগুলোর মধ্যে। আমি মনে করি যে তিনি যথাযথ বলেছেন এবং এই কাজটি করা উচিত সব রাজনৈতিক দলগুলোকে। এখন বিভেদের সময় নয়, এখন ঐক্যের সময়। কারণ হচ্ছে যে দীর্ঘ 17 বছরের জঞ্জাল পরিষ্কার 6 মাসে, 8 মাসে, 1 বছরে হবে না। এই জঞ্জাল পরিষ্কার করবার জন্য সময় দিতে হবে, কাজ করতে হবে। যেই বাহিনীগুলো ডিস্ট্রয় হয়ে গেছে তাদেরকে আগে আবার রিকনস্ট্রাকশন করতে হবে। এরপরে আপনি যদি আরও সুষ্ঠু পরিবেশ চান, আমরা শুনেছিলাম না যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, যে আওয়ামী লীগের পতন হলে এদেশে বলেছে 50 লক্ষ লোক নিহত হবে, এবং এমন বক্তব্য তো আমরা শুনেছি, ওবায়দুল কাদের বলেছিলেন। হয়েছে আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে সেই ধরনের আশঙ্কার জায়গায় কিন্তু ছিল, সেটি করে নাই। এদেশের মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরে যেটা বলেন যে এখন যে অপারেশন চলছে, আমরা অপারেশন ডেভিল হান্টের কথা বলতেছি, হ্যাঁ, এখানে এই অপারেশনটি অনেকে বলে থাকেন যে এটি আরও আগে হওয়ার কথা ছিল। এই যে এখন যে ডেভিলদেরকে পাকড়াও করা হচ্ছে, ধরা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটি আগে যদি করতে পারলে এখন এই কথাগুলো আসতো না। কিন্তু সেই সুযোগ কি ছিল? সেই সুযোগ ছিল না। পরিবর্তনের পরে এই ডেভিল হান্ট কাদেরকে দিয়ে করবেন আপনি? একটি বাহিনী তো দরকার হবে। তারা কি ছিল মাঠে? তো এখন যারা আসছে এই ডেভিলদেরকে তো ধরতে হবে। যারা এদেশের ছাত্র জনতার উপরে হামলা করেছে, তাদেরকে হত্যা করেছে, পুলিশের সাথে পাশাপাশি দাঁড়িয়ে আমরা দেখেছি, তারা তো আছে এই সমাজে। এখন তাদেরকে ধরতে হবে না? তাদেরকে যদি আপনি ধরতে না পারেন, তাহলে এই সমাজের যে পরিস্থিতি, এটা উন্নয়ন কিভাবে ঘটবে? সেই শয়তানগুলোকে ধরতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং বিচার করার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন যখন হবে, তখন এদেশে একটি কালচার ফিরে আসবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক কালচার ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলাদেশের সব কিছু, আমরা তো মনে করি যে নীতি, নৈতিকতা, বিচার ব্যবস্থা সবই ধ্বংস হয়ে গিয়েছিল। সেইখান থেকে একটি দেশ ঘুরে দাঁড়াতে সময়, আপনার বক্তব্য শুনছিলাম, শহীদুল ইসলামের বক্তব্য নিশ্চয়ই শুনছিলেন জনাব কাজী মাহবুব রহমান। আমি যেটা তিনি বললেন, যে সেই জায়গাটা থেকে যদি আপনাকে প্রশ্নটা আমি করি বা জানতে চাই আপনার বিষয়ে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিফর্ম করার জন্য এই সময়টা যথেষ্ট নয়, এটি একটি বিষয়। পাশাপাশি আমরা আইনশৃঙ্খলার বেশ কিছু অবনতির কথা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমরা দেখেছি। আমি একটু যদি বলি যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এবং একটা 5ই আগস্ট আসলো, 5ই আগস্ট পরবর্তী, সেখানে আবার আমরা দেখছি যে 2টি ছাত্র সংগঠন, এটা তো স্পষ্ট হলো, মানে তাদের, এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্ররা তারা রয়েছে, তারা সবাই কিন্তু বলছে যে একটি ক্যাম্পাস শিক্ষার ইতিবাচক ক্যাম্পাস। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে বড় বড় তলোয়ার, রামদা, মানে এটা প্রদর্শিত হয়েছে, যেখানে কুয়েট একটা মেধাবী ছাত্রদের। তো সেটাও কি এটা এক ধরনের মানে বিশৃঙ্খল কোনো বার্তা দিচ্ছে কিনা?
আসলে এইটা যখন কর্তৃত্ববাদের পতন ঘটে, সাধারণত কর্তৃত্ববাদের পতনের পরপরই এক ধরনের নৈরাজ্য তৈরি হয়। এটা কর্তৃত্ববাদের একটা আউটকাম। সকল কর্তৃত্ববাদী সমাজে এই আউটকামটা ছিল। বাংলাদেশে 15 বছরের কর্তৃত্ববাদী সমাজ ছিল, কিন্তু সেই সমাজের পতনের পরে কিন্তু 5ই আগস্টের পরে যে রকম নৈরাজ্যের কথা চিন্তা করা হচ্ছিল এগুলো হয়নি। তো এইটা প্রায় আমরা 6 মাস মোটামুটি ভালোভাবেই কাটিয়েছিলাম এবং আমি দেখেছি 5ই আগস্টের পরে নৈরাজ্য তেমনটা হয়নি, এটাই কি আমাদের সন্তুষ্টি? সন্তুষ্টি না, এটা সন্তুষ্টকর বিষয় না। আমার সন্তুষ্টি না, সন্তুষ্ট না। এটা আমরা যেটা আশঙ্কা করেছি সেটা হয়নি। তারপরে আমি বলছি যে এটা এখন এই মানে ফেনোমেনাটা কেন আসলো, যখন আসার কথা না, কারণ অলরেডি তো সরকারটা স্থিতিশীলতার মধ্য দিয়ে চলে এসেছে। যেটা যে অস্থিতিশীলতা তার 6 আগস্টে, 7 আগস্টে, 10 আগস্টে ছিল, এটা তো সরকারের এখন নাই। তো আসলে যে ব্যাপারটা মানে অ্যানার্কিকে কন্ট্রোল করার ক্ষেত্রে সামাজিক যে স্থিতি, এটা কিন্তু সমাজ দেখাতে পেরেছে 5 আগস্টের পরে। ওটা কিন্তু সমাজের ক্যাপিটাল ছিল। সমাজ কিন্তু বেড়েছে তার বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে নিজেকে মানে কন্ট্রোল করা। এবং আপনি দেখেন ছিনতাই, রাহাজানি, খুন আমরা মানে ব্যাপক আশঙ্কা করেছি যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, থানাগুলো একেবারে নাই, তাতেও কিন্তু দেশের জনগণ, নাগরিকরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করেছে। এখন পুরাতন সংস্কৃতির কারণে রাজনৈতিক সংস্কৃতি এবং অন্যান্য বিষয়গুলো যে আমাদের উপরে সবসময়ই একটা ভর করে, সেই ভরের জায়গা থেকে কিন্তু এই ব্যাপারগুলো ক্যাম্পাস বলেন, ক্যাম্পাসের বাইরে বলেন, সব জায়গায় একই রকম। এখন সামনে নির্বাচন আছে, নির্বাচনকে কেন্দ্র করে একটা প্যাট্রোনাইজেশন চলছে। আপনার অদৃশ্যভাবে কিন্তু প্যাট্রোনাইজেশন চলছে, মানে প্যাট্রন ক্লায়েন্ট একটা সম্পর্ক তৈরি আছে, পৃষ্ঠপোষকতা হচ্ছে। কিন্তু রাজনীতিবিদ, অরাজনীতিবিদ, অর্থনীতি মানে সাথে সংশ্লিষ্ট বিজনেসম্যান, তাদের সাথে সংশ্লিষ্ট নানান ধরনের গোষ্ঠী তৈরি আছে সমাজে। সেই গোষ্ঠীগুলো এতদিন পর্যন্ত প্রচণ্ড ভয়ে ছিল, ব্যবসাটা কেমন হবে, রাজনীতিটা কী প্রক্রিয়া হবে। এখন একটা ক্লিয়ার মানে একটা বার্তা না, ক্লিয়ার পরিবেশ দেখা যায়। সেই পরিবেশে প্রত্যেকে নিজেকে গুছিয়ে নিচ্ছে এবং তারা তাদের মানে শক্তিগুলো প্রদর্শন করার যে এজেন্ট দরকার, সেই এজেন্টগুলোকে নিজেদের সাথে রাখছে। এখন ওই এজেন্টগুলো টাকা পয়সাও পাচ্ছে, আবার ক্ষমতাশালীদের একটা প্রশ্রয় পাচ্ছে। এখন সরকারের মূল কাজ হলো কি, যারা এই আমি এটাকে বলি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। রাজনীতিকে যখন আপনি ক্রিমিনালাইজ করেন নিজেকে ক্ষমতা রাখার জন্য বা ক্ষমতা আসার জন্য, এই জায়গা থেকে যদি আপনি যেই চালাকি করতে থাকেন, মানে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে প্রত্যয় আমাদের ছিল এবং এই রাষ্ট্রকে গঠন করার ঐক্য ছিল, ঐক্য তো আছেই। ঐক্য আমি মনে করি যে কোনো সেটাতে কি আপনার মনে হয় না এখন একটু কিছুটা না, ক্ষমতার কারণে, ক্ষমতাটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বলতে চাচ্ছি 5ই আগস্ট বা 6ই আগস্ট যে ঐক্যটা ছিল একেবারেই মানে খুব যেটাকে বলা হয় ইস্পাত কঠিন, সেখানে কি গত 6 মাসে 7 মাসে আপনার কাছে এটা তো স্বাভাবিক, এটা হবে না কেন? আপনি তো 5ই আগস্টের পরে আপনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে সরকার এসেছে সেই সরকারের প্রতি পূর্ণ আস্থা সবার, কিন্তু 6 মাস 10 মাস যাওয়ার পরে আরও 10 মাস গেলে এই যারা রাজনৈতিক অনুঘটক আছে সমাজে, তারা তো নিজেরাই ক্ষমতার অংশ হতে চাইবে। সুতরাং এই অংশ হতে চাওয়াটা তাদের মধ্যে আরও স্পষ্ট হচ্ছে। এটা শুধু রাজনৈতিক দল না, ব্যক্তি রাজনীতিবিদ, ব্যক্তি সমাজবিদ, ব্যক্তি বিজনেসম্যানের মধ্যে তৈরি হচ্ছে। এখন তারা চাচ্ছে তাদের ক্ষমতার অংশগুলো কিভাবে নিজেদের সাথে রাখবে এবং নিজেরা কিভাবে নিজেদের ক্ষমতার দাপটটাকে ম্যাক্সিমাইজ করবে। অর্থনৈতিক ক্ষমতা বলেন, রাজনৈতিক ক্ষমতা বলেন, সামাজিক ক্ষমতা বলেন, সেই জায়গাটাতে সরকারকে সংস্কারের যে জায়গাটা আমরা বলছিলাম, আমি নিজেও আপনি জানেন সংস্কার কমিশন গঠন করেছি, প্রায় 15টা সংস্কার কমিশন গঠন করেছি, ছায়া সংস্কার কমিশন। এবং আমরা কিন্তু প্রায় সরকারের আগে থেকে কাজ শুরু করেছি। আমরা ঐক্যমত কমিশনকে রিপোর্ট দিব খুব দ্রুতই। মানে আমাদের প্রায় মানে সংস্কার কমিশন হলো এখন 11টা ফুললি কাজ করছে এবং সরকারের পাশাপাশি শুধু না, সরকারের মতো না, সরকারের বাইরেও অনেকগুলো আমাদের রাজনৈতিক দল সংস্কার কমিশন আছে যেগুলো সরকারের নাই। আমার কথাটা হলো সংস্কারের মাধ্যমে যে রাষ্ট্র নির্মাণের মানে ঘোষণাটা ছিল, সেইটা মানে কিছু কিছু কার্যকারিতা আগে দরকার ছিল, আরও আগে থেকে শুরু, সবগুলো একবারে প্রস্তুতি নিয়ে একদিন শুরু করব, এই জায়গাটাতে প্রবলেমটা কিছুটা হতে পারে। কিন্তু আমি যেটা ভাবি যে সরকার কিন্তু একটা মহা সংকটের মধ্য দিয়ে নিজেরা ক্ষমতা নিয়েছে, সেই জায়গায় রাষ্ট্রটাকে যে এভাবে ধরে রাখার মধ্য দিয়ে যেতে পেরেছে, এটা কিন্তু আমরা সমালোচনা সবসময় করবই। সরকারের কম ক্রেডিট না, সরকার এবং নাগরিকদেরও কম ক্রেডিট না যে তারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলাটা এত করে না। আপনি এক কোয়েট দিয়ে কিন্তু সারা দেশ বিচার করতে পারবেন না। আর গত 15 বছরে যেই পরিমাণ কোয়েট, বুয়েট, ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় যে পরিমাণ হয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে সংস্কৃতি তো দূর হয়ে যায় নাই। সুতরাং ওই সংস্কৃতির লোকগুলো তো আছে, তারা কিছু না কিছু অংশে তো কাজ অ্যাক্টিভ থাকবেই। তো এই এজেন্টগুলোকে হয় ডেভিল হান্টের মাধ্যমে হোক, অথবা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে হোক, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে হোক, আইনি প্রক্রিয়া হোক, আমরা কিন্তু এগুলো আমাদেরকে নিবৃত করা দরকার ছিল। হয়তো নিবৃত করার প্রক্রিয়া চলছে, একটু সময় লাগবে। আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে, কথা বলছিলেন জনাব কাজী মাহবুব রহমান,
শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন জনাব শহীদুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি মহাসচিব বা বিএনপি সারা দেশের বিভিন্ন জেলায় একটি কর্মসূচি পালন করছে, নিশ্চয়ই আপনাদের সেটি দৃষ্টিগোচর হয়েছে। সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং পাশাপাশি রোড ম্যাপ, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। আপনি হয়তো সম্প্রতি দেখে থাকবেন যে পাট ও বস্ত্র উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আগামী অক্টোবর নভেম্বরে হয়তো তফসিল, ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে, এটি তার একটি ধারণা, তিনি কোথাও এক জায়গায় বলেছেন। তো নির্বাচন নিয়ে তো আমরা এমনিতেই আছি যে সবাই চাচ্ছে নির্বাচন, কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি একটু বলা হয় যে বেশি বেশি নির্বাচনের কথা বলছে। বিএনপি মহাসচিবও আমরা দেখেছি যে তিস্তা পাড়ের জনপদে যে বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন যে আমরা বেশি বেশি নির্বাচনের কথা বলছি। কেন বলছি? কারণ নির্বাচন যত দেরি হবে তত সংকট বাড়বে। তো আবার কেউ অন্য রাজনৈতিক দলগুলো বলছে যে না, একটু সংস্কারের প্রয়োজন রয়েছে। তো সব মিলিয়ে নির্বাচন, সংস্কার, এটা নিয়ে যেহেতু অনেক বক্তব্য আছে, বিতর্ক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে ন্যূনতম সংস্কারেরও তো প্রয়োজন রয়েছে। পাশাপাশি একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারও দরকার, যে সরকার আসলে জনগণের সরকার হবে। তো এই সময়ের মধ্যে আপনি অক্টোবর নাগাদ যদি নির্বাচন হয়, কেউ কেউ বলছে যে আগামী বছরের জানুয়ারি জুলাই নাগাদ, তো আসলে সংস্কার যতটুকু দরকার নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটা সম্ভব হবে? তো ধন্যবাদ। আপনি বিএনপির মহাসচিবের উদ্ধৃতি দিলেন। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের কথা একটু ঘন ঘন বলা হচ্ছে। এটি নিয়ে একটু ভিন্ন মতো কোনো রাজনৈতিক দলের মধ্যে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন কোনো রাজনৈতিক দল, এরপরে যারা জুলাই বিপ্লবের এই নেতৃত্ব দিয়েছিল, ছাত্র সংগঠন সহ একটি পক্ষ, তারা বলছে যে ন্যূনতম সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটি অর্থবহ ফলপ্রসূ নির্বাচন হবে না। তাদের কথার তো নিঃসন্দেহে যুক্তি আছে। বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। তো এখন সেই জায়গাটিতে সরকার কি করবেন, আর এই নির্বাচনটি কখন হবে? তো নির্বাচনের সময় নিয়ে আপনি যেটা বললেন, এটি সরকার তো একটি রোডম্যাপের কথা বলেছেন আগে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেই ন্যূনতম যে সংস্কারগুলো করা উচিত, সেই সংস্কারগুলো না করলে নির্বাচনটা আসলে অর্থবহ করা, একটি ফ্রি ফেয়ার ইলেকশন করা কঠিন হবে। কারণ হচ্ছে যে আমরা যেটা দেখি, অতীতে দেখেছি যে বাংলাদেশের যে পিছনের যে 3টি নির্বাচনের হিসাব যদি আমরা করি, এই নির্বাচনগুলো কারা করেছে? এই নির্বাচনগুলো কন্ডাক্ট করেছে যারা, তারাই তো এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায়, প্রশাসন তো পরিবর্তন হয়নি, তাই তো সেখানে কি সংস্কার হয়েছে? সেই সংস্কারগুলো যদি না করেন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা যদি একটা নিয়ামকের ভূমিকা পালন করে, সেই নির্বাচন দিয়ে আপনি যেই প্রত্যাশা করেন সেই প্রত্যাশা পূরণ হবে কিনা, সেটা একটা বিষয় রয়েছে আমাদের কাছে। সুতরাং আমার মনে হয় যে নির্বাচন তো আসতেই হবে। যে কথাটি বলেছেন যে একটি নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা যাবে, তো জনগণের সরকার হবে। আমি যদি বলি যে সরকারটি এখন আছে, এরাও একটি ম্যান্ডেটের মধ্য দিয়েই তো আসছে, একটি বড় বিপ্লবের, একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে। তাদেরকে এক ধরনের সাপোর্ট তো তাদের প্রতি রয়েছে জনগণের। সেটা তো তারা বলছেও, সবাই বলছে এই সরকারের বাইরে কিন্তু কেউ সমর্থন দিয়ে রেখেছে। নিঃসন্দেহে আমি সেটাই মনে করি। তো সেই সরকারকে আপনাকে আরো অর্থবহ করে, তাদের মাধ্যমে সংস্কার করে একটা নির্বাচন করলে সমস্যাটা হতো। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। বাংলাদেশে দীর্ঘ 17 বছর গণতন্ত্র ছিল না। আপনি গণতন্ত্র, নির্বাচন তো ক্ষমতায় যাওয়ার একটা পদ্ধতি আমাদের দেশে, ক্ষমতা পরিবর্তনের পদ্ধতি, কিন্তু গণতন্ত্র আর একটু ভিন্ন জিনিস। গণতান্ত্রিক পরিবেশটা সমাজে যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, একটি নির্বাচনের মধ্য দিয়ে সমাজের চেহারা পরিবর্তন হবে না। মির্জা ফখরুল কিন্তু আরেকটা কথা বলেছেন যে তিনি উপদেষ্টাদের নানান কথায় বিভিন্ন গন্ধ পাওয়া যায়, এটা একটা কথা বলছেন। সেই জন্যই হয়তো তারা বারবার নির্বাচন চান, তাদের অভিলাষ আছে কিনা এই কথাটা, এটা আমি আপনার সাথে এই কথাটা এইভাবে বলি যে মহাসচিব যে কথাটি বলেছেন যে উপদেষ্টাদের কথার ভিতর থেকে বিভিন্ন রকমের গন্ধ পাওয়া যায়, এক একজনের কথা এক এক রকম। আপনি দেখেন যে বাংলাদেশের বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এক ধরনের কথা বলেন, নির্বাহী কমিটির আরেক নেতা আরেকভাবে বলেন, স্থায়ী কমিটির সদস্যরা আরেক নেতাদের মধ্যে বক্তব্যের ফারাক রয়েছে, মধ্যেও তো বক্তব্যের ফারাক রয়েছে। তারা কি একরকম বক্তব্য দেন? এরকম বক্তব্যের ভিন্নতা আসতেই পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটি অর্থবহ নির্বাচন করবার জন্য আমরা যে কথাটি বারে বারেই বলছি, যে একটি
ন্যূনতম সংস্কার দরকার। সেই সংস্কারটি করতে যতটুকু সময় লাগবে সেই সময়টুকু দিয়ে একটি নির্দিষ্ট সময় নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা দরকার। কিন্তু সেজন্য আমার মনে হয় যে বেশি প্রেশার ক্রিয়েট করা এই গভর্নমেন্টের উপরে, তাদেরকে বিচলিত করা, এটি ঠিক হবে না। আরেকটি কথা আপনি বলেছেন, আমি আগের একটা প্রসঙ্গ একটু টেনে আনি, যে কুয়েটের বিষয়টি নিয়ে বলেছেন, সেখানে এটা নিয়ে সংশয় তৈরি হয় কিনা। এটা নিয়ে কুয়েটের বিষয়টা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক বা বর্তমানে কিন্তু টক অফ দ্য টাউন, এটা একটা আতঙ্কের বিষয়। ওই জায়গায় আমি আসতেছি, সেখানে দেখেন একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে, আবার একটা আশার জায়গাও আছে। যেখানে একটা আমরা দেখেছি যে রামদাহাতে একদল, যাদেরকে বলা হয়েছে যুব দলের, আর এক দলের উপরে, একদল ছাত্রের উপরে আক্রমণ করেছে, আহত হয়েছে প্রায় 30 জনের বেশি। তো এটি আমরা দেখেছি। এরপরেও যারা আক্রমণ করেছে, যারা আক্রমণের শিকার হয়েছে, এখানে দুইটা পক্ষ, তো বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ছাত্র দলের এই সংঘর্ষটা হয়েছে। ছাত্রদল আবার দায়টা শিবিরের উপরে চাপানোর চেষ্টা করেছে গুপ্তভাবে তারা। তো এরপর এটা বলেছে, কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল তারা একটি সংবাদ সম্মেলন করে সেখানেও কিছু কথা বলেছে, সেটি ভাইরাল হয়েছে। কিন্তু সেইখানে আসার যে জায়গাটি, যা আর একটা প্রতিপক্ষ যারা শিবির, তারা অত্যন্ত শান্ত একটা বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে ছাত্রদলের সাথে আমরা কোনো মানে সুসম্পর্ক চাই, আমরা কোনো বৈরিতা চাই না। এটি আসার জায়গা। যদি দুইটা পক্ষ থাকে, এক পক্ষ যদি আপনি সফট হয়ে যায়, এক পক্ষ যদি তারা গণ্ডগোলের ভিতরে না আসে, আর এক পক্ষ এমনিই পিছু হটে যায় একটা সময় এসে। সুতরাং আমার কাছে এটা একটা আশাব্যঞ্জক দিক। সাংঘর্ষিক অবস্থায় নাই, সাংঘর্ষিক অবস্থায় যেহেতু এক পক্ষ তারা এই বক্তব্যটি দিয়েছে, সেই বক্তব্যের উপরে যদি তারা থাকে, তাহলে এই সংঘর্ষটা তৈরি হবে না। আমার মনে হয় এক্ষেত্রে আমি আগেবার বলেছি যে প্যারেন্ট অর্গানাইজেশন যারা, তাদের একটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে এই জায়গা থেকে শুধু এটা দিয়ে ক্ষতি ছাত্রদল ছাত্র শিবির হবে না, এটা দিয়ে ক্ষতি হবে দেশের, বড় ক্ষতি হবে সেই দেশকে, দেশের জনগণকে, দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। যদি প্যারেন্টস অর্গানাইজেশন, রাজনৈতিক নেতৃবৃন্দ সঠিক ভূমিকাটি পালন করতে ব্যর্থ হয়, তাহলে এটির জন্য বড় একটি সংকট তৈরি করবে। জি জি, জনাব কাজী মাহবুব রহমান, আপনি একটু বলবেন কিনা যে মির্জা ফখরুল আজকে আরেকটা কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো যাতে পরস্পর বিরোধী বক্তব্য না দিয়ে অনৈক্য সৃষ্টি না করে, যেটি শহীদুল ইসলাম বললেন। এটা তো খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন। প্রধানত হলো যে মানে বাংলাদেশের সবচেয়ে বড় দলটা, যে দলটা গত 15 বছর ধরে এক নাগারে কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে, এবং এটা কিন্তু কখনো বিএনপি কিন্তু কখনো থামেনি, 15 বছর ধরে একটানা কাজটা করে গেছে, এবং প্রকাশ্যেই সে কর্তৃত্ববাদের বিরুদ্ধে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো কাজ করেছে। সেটার জন্য তারা সাধুবাদ পেতেই পারে। এবং আজকে মানে 5 আগস্টের পরে যেভাবে ক্ষমতা কাঠামোর মধ্যে খুব কম অংশ নিয়েই বিএনপি কিন্তু খুব কম অংশ পেয়েছে, ক্ষমতা কাঠামোর কম অংশ পেয়েও সরকারকে যেভাবে নিঃশর্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে, এইটাকে বিএনপিকে সাধুবাদ দিতে হবে। এরপর আজকে 6 মাস পরে মানে সরকারের সাথে সামান্য মানে এক ধরনের আলোচনা চলছে নির্বাচন নিয়ে, সে সত্ত্বেও এই যে বিএনপি মহাসচিব কালকে যেটা বললেন সরকারকে সাপোর্ট করার ক্ষেত্রে, এটা একটা কাজ যে আমরা অনৈক্যের মধ্যে না যাবো না। এই অনৈক্যটা ধরে রাখবেন কিভাবে, অনৈক্য থেকে বের হবেন কিভাবে, মানে অনৈক্যতে পৌঁছে যাবেন কিভাবে, বা ঐক্যতে কিভাবে থাকবেন? না, এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের একটা মোর্চা, তারা রাজনৈতিক দল করার কথা বলছে, যে বিএনপি বলছে যে সরকারের থেকে এটা করা ঠিক হবে না, এদিক দিয়ে জামাত ইসলাম একটি বক্তব্য দিচ্ছে, বিএনপি একটি, এই যে ত্রিমুখী এক ধরনের অনৈক্য তৈরি হচ্ছে কিনা, আমি সেটা বলছি। আমি সেটাই তো, ঐক্যটা আপনি রক্ষা করতে পারবেন যদি আপনি ক্ষমতা কাঠামোতে, মানে এই যে অন্তর্বর্তী যে ক্ষমতা কাঠামো, এখানে যদি আপনি অ্যাটলিস্ট সবাইকে মোটামুটি সমান ভাগ দিতে পারেন, এটা কিন্তু আপনাকে করতে হবে। দ্বিতীয়ত হলো আপনি ক্ষমতা কাঠামোর যে নির্বাচনকালীন যে পরিবেশ তৈরি করবেন, সেই পরিবেশটা যেন সবার জন্য সমান হয়, নাহলে তো অনৈক্য আরও বেড়ে যাবে। আপনি যদি শিক্ষাঙ্গনগুলোকে ছাত্র রাজনীতি করতে দেন, তাহলে সবাইকে দিবেন, আর যদি না দেন কাউকে দিবেন না। আপনি যদি ঐক্য চান, আপনার কিন্তু মোটা দাগে এই জায়গাগুলোতে বন্দোবস্ত করতে হবে। এখন আপনি যদি আমাকে রাজনীতি করতে দেন, আপনাকে না দেন, তাহলে তো ঐক্য হবে না। তারপরেও বিএনপি যেই জায়গা থেকে যতটা বেশি মানে রেসপন্স করছে, যতটা বেশি সরকারকে সমর্থন করে যাচ্ছে, আমি খুবই অভাবনীয় জায়গায় মনে করছি যে এটা বিএনপি একটা মানে ম্যাচিউর দল হিসেবে রেসপন্স করছে, ম্যাচিউর দল হিসেবে রিয়েক্ট করছে। আরেকটা বিষয় আপনাকে বলি যে আপনি যে মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রবলেম দেখতে পাচ্ছেন, অস্থিরতা, এটা খুব সামান্য আগের তুলনায় সামান্য, কিন্তু সামান্য হলেও এই অস্থিরতা কাম্য নয়। কিন্তু এটা থেকে আপনি
পরিত্রাণ পাবেন কিভাবে? পরিত্রাণ পাইতে হলে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার মানে সাংস্কৃতিক একটা বলয় তৈরি করতে হবে। সেই সাংস্কৃতিক তৈরি করার জন্য ছাত্র সংগঠনগুলোকে অ্যাক্সেসটা, বিশ্ববিদ্যালয়ের যে রিসোর্স, সেই রিসোর্স কিন্তু সকল ছাত্র সংগঠনকে আপনি সমানভাবে দিতে হবে যদি আপনি দিতে চান। আর যদি না দিতে চান যে আপনি কাউকে দিবেন না, ইটস ওকে। কিন্তু এক্ষেত্রে মূল দায়টা আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোনো একটি সংগঠনের প্রতি এক নীতি এবং অন্য সংগঠনের প্রতি আরেক নীতি অবলম্বন করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের কিন্তু এক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসিরা যদি বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে শান্ত রাখতে চান, তাদের উচিত ছাত্র সংগঠনগুলোর যদি তারা ছাত্র রাজনীতি রাখতে চান তাহলে তারা ছাত্র সংগঠনগুলোর সাথে বসবেন প্রায়ই। আর যদি না রাখতে চান সেই ঘোষণা সবাইকে দিয়ে ইমপ্লিমেন্ট করেন, সবার প্রতি সমান আচরণ। না রাখতে হলে চাইলেও সবার প্রতি সমান আচরণ, রাখতে চাইলেও সবার প্রতি সমান আচরণ। এইটা না করলে যেমন ছাত্র সংগঠনের মধ্যে ঐক্য থাকবে না এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময় থেকে, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে না যদি আপনি ক্ষমতা কাঠামোর ভাগটা এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সবার জন্য সমান না করেন। কুয়েটের ঘটনাটা যেটা যে ছাত্র সংগঠনগুলো পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে, এইটা যেটা বলছিলেন জনাব শহীদুল ইসলাম, প্যারেন্ট অর্গানাইজেশনগুলোকে তাদের কারণে কি বিভক্ত হয়ে যেতে পারে কিনা তাদেরকে সাপোর্ট করতে গিয়ে? প্যারেন্ট অর্গানাইজেশনগুলো যে একদম মানে গ্রাম লেভেলে বলেন বা ইউনিয়ন লেভেলে বলেন বা থানা লেভেলে বলেন, সব জায়গায় তো কমপ্লিট নিয়ন্ত্রণ থাকে না সবার উপরে, এটা স্বাভাবিক, বড় দলগুলোর জন্য স্বাভাবিক। সেই জায়গা থেকে সে কত বেশি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো এই সকল কাণ্ড ঘটার পরে, সেটা ইম্পর্টেন্ট এক। দ্বিতীয়ত হলো যদি আমরা আগে নিয়ন্ত্রণ করতে পারি প্যারেন্ট অর্গানাইজেশনগুলোর মাধ্যমে, সেটা খুবই ভালো। কিন্তু এইটা করার জন্য আসলে দলের উপরে নির্ভরশীলতা কম, ছাত্রদের কারণে তারা আবার দ্বিধা বিভক্ত হয় কিনা, এটা দল ততটা পারবে না, পারবে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি রামদে বের হবেন না কিনে বের হবেন, এই নিয়ন্ত্রণ তো দল করবে না, এই নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা। আপনি যেই এই কাজটা করবে তাকে আপনি গ্রেফতার করবেন, তাকে আইনের অধীন করবেন। এইটা কাজ হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, এইটা কিন্তু স্বরাষ্ট্র মানে উপদেষ্টার কাজ, মানে উপাচার্যেরও তো দায়িত্ব, পুলিশের কাজ। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না, পুলিশ আইন শৃঙ্খলার পরিবেশ তৈরি করতে পারবে, শান্তির পরিবেশ তৈরি। পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা করার সুযোগ নেই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তো দায় আছে। আমরা যে দায়টা দিই রাজনৈতিক দলগুলোকে তার অঙ্গ সংগঠনের কারণে, অঙ্গ সংগঠন যদি বেআইনি কাজ করে, এর জন্য রাজনৈতিক দলের দায়টা হলো সে তাকে বহিষ্কার করছে কিনা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা, এটা তার দায়। এবং সে আগে ঘোষণা দিচ্ছে কিনা যে তোমরা কিন্তু এসব কিছু করবে না, এটা তার দায়। অথবা সে প্ররোচিত করছে কিনা এই বিশৃঙ্খলা করার জন্য। কিন্তু সরকারের দায় কোথায়? সরকারের দায় হলো এই পরিস্থিতি যেন না নিয়ে আসতে পারে। এক্ষেত্রে পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো যেন ক্লিয়ারলি মানে অবস্থান থাকেন। আর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য যারা প্রক্টোরিয়াল টিম আছে, তাদের দায় হলো তারা বেশি বেশি করে যদি তারা এই সকল অঙ্গ সংগঠনের সাথে আলোচনা করে তাদের পরিবেশটাকে ঠিক রাখতে চাইবেন। এটা যদি না করেন তাহলে কিন্তু তিন পক্ষের দায় থাকবে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলের না। আমরা কিন্তু এটা ভুল করি, শুধুমাত্র ইচ্ছা করে মানে একজনকে কন্ডেম করি। এই একজন কিন্তু কন্ডেম না। আপনার এখানে যদি কেউ চলে আসে, আপনার নিরাপত্তা বাহিনীর দায় নাই, আপনার এমডি দায়, আপনার যে এনটিভির এমডি শুধু দায় যে এখানে যদি নিরাপত্তা দায় হলো না, এখানে দায় হলো নিরাপত্তা রক্ষীদের প্রথমত। এমডি সাহেব তো কিছু করতে পারে না, পরবর্তীতে উনি যদি ভুয়া নিয়োগ দিয়ে থাকেন, অদক্ষ লোক নিয়োগ দেখেন, সেটা অন্য কথা। কিন্তু আগে দায়টা কিন্তু যারা প্রোটেকশন দিচ্ছে প্রাথমিক দায়টা। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।